কাছের এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে সকল বন্ধুরা রয়েছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মিশুস ফুড ফ্লেভার। আজকে মিশুস ফুড ফ্লেভার থেকে আপনাদের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংসের একটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। আর এই অথেন্টিক ট্রেডিশনাল গরুর মাংস অর্থাৎ মেজবানির গরুর মাংসের এই রেসিপিটি যুগ যুগ ধরে সবারই জনপ্রিয় একটি রেসিপি। তো আজকের এই মজার চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের এই মেজবানির রেসিপিটি আমি কি কি মশলা দিয়ে রান্না করেছি তা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব, যে সকল সাপোর্টাররা এবং যে সকল বন্ধুরা আমার ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন তারা যেন অবশ্যই এটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেন, তাহলে কিন্তু পরিপূর্ণ রেসিপিটি আপনারা জানতে পারবেন। অথেন্টিক এই ঐতিহ্যবাহী চট্টগ্রামের জনপ্রিয় মেজবানির গরুর মাংসের রেসিপিটি কেন যুগ যুগান্তর থেকে সবার কাছে জনপ্রিয় তা আমরা কম বেশি প্রত্যেকেই জানি। গরু মাংস তো আমরা কম বেশি রান্না করে থাকি, এক একজন এক এক পদ্ধতিতে রান্না করি। তবে চট্টগ্রামের গরুর মাংসের এই মেজবানির রেসিপিটি একটু ভিন্ন রকম, যার কারণে এটি সবার কাছে অনেক অনেক জনপ্রিয়। তো যাই হোক, আমি এখন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে এসেছি। আমি এখানে 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি, চর্বি এবং হাড় সহকারে। মাংসগুলো দেখে বুঝতে পারছেন অনেকটা তরতাজা। তো আমি এখানে বাদাম বাটা দিয়েছি 2 চামচ পরিমাণ, আদা বাটা, রসুন বাটা, এরপর সরিষা বাটা দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ, এরপর পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা দিয়েছি 2 চামচ পরিমাণ, আর এখানে পোস্ত বাটাও আমি দিয়েছি 2 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই মাংসটি রান্না করার জন্য এই মশলাটুকু অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে। যদিও আমরা নর্মাল গরু মাংস রান্না করার সময় এতটা বাটা মশলা ব্যবহার করি না, তো কিন্তু গরুর মাংস অর্থাৎ মেজবানির এই গরু মাংসটি রান্না করার ক্ষেত্রে এটি অবশ্যই দিতে হবে। আমি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ করে দিয়েছি, আর এখানে একটি মশলা আমি বাসায় তৈরি করেছি, ওখান থেকে আমি 2 চামচ পরিমাণ দিয়েছি, আর জিরে টালা দিয়েছি, আর ধনিয়া গুঁড়া দিয়েছি 1 চামচ পরিমাণ করে। তো আমি এখানে সব কিছু দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। এই মাংসটি রান্না করতে হলে অবশ্যই আপনাকে সবটুকু মশলা দিয়ে মাংসের সাথে মিশিয়ে ম্যারিনেট করে রাখতে হবে 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত। এরই মাঝে আমি এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ টক দধি ব্যবহার করছি। আপনারা অবশ্যই একটি ব্র্যান্ডের টক দধি ব্যবহার করার চেষ্টা করবেন। আর সবচেয়ে ভালো হয় যদি বাসায় তৈরি করা টক দধি থাকে, তাহলে ওটা অবশ্যই অ্যাড করবেন। দেখুন আমি কতটা সময় নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আজকে আমি এই অথেন্টিক মেজবানি গরু মাংসটি রান্না করব। আমি কিয়াম যে প্যানটি কিনেছি, অর্থাৎ রিসেন্ট আমি যে প্যানটি কিনেছি, এই নতুন প্যানটিতে এই মাংসটি রান্না করতে যাচ্ছি। তো যাই হোক, আমি এখানে রান্নার তেল দেয়া হয়েছে 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ, আর এখানে 2টো তেজপাতা, আর এখানে 3টে এলাচ, আর দারচিনি, লং সব কিছু আমি একটু থেতলে দিয়েছি। এগুলো অবশ্যই একটু চেষ্টা করবেন থেতলে দেওয়ার জন্য, তাহলে অনেক সুন্দর একটি সুঘ্রাণ আসে। আর এই মাংসটি রান্না করার ক্ষেত্রে যেহেতু আমি পেঁয়াজ বাটা ব্যবহার করেছি, তাই আমি এখানে বড় একটি পেঁয়াজ কুচিও এর মধ্যে এখন দিয়ে দিয়েছি। তো বুঝতেই পারছেন পেঁয়াজের পরিমাণটা একটু দিতে হবে। আপনারা যদি চান বাটা পেঁয়াজ না দিয়ে এখানে কুচি করে কেটে দিতে পারেন। তো যাই হোক, সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে এই পেঁয়াজটুকু একটু ব্রাউন কালার করে নেব। এরপর আমি এগুলো সব কিছু মোটামুটি হওয়ার পর ম্যারিনেট করা যে মাংসটুকু রেখেছি, দেখতেই পাচ্ছেন অনেকটা সময় ধরে আমি এটি ম্যারিনেট করে রেখেছিলাম, যার কারণে কিছুটা পানি উঠে এসেছে। সব কিছু আমি এই পেঁয়াজ মধ্যে দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আমার এই প্রসেসিংটা ফলো করবেন, তাহলে কিন্তু অরিজিনাল অথেন্টিক গরু মাংসের সেই স্বাদটুকু পেয়ে যাবেন। যে কোনো রান্না করতে গেলে একটু সময় তো দিতেই হবে। রান্না করার ক্ষেত্রে যদি সময় দেওয়া হয়, তাহলে অবশ্যই সেই রান্নাটুকু রুচিসম্মত হবে। তো আমি কিছুটা সময় পর ঢাকনাটা উঠিয়ে মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি উঠে এসেছে। আমি কিন্তু এই মাংস থেকে উঠে আসা পানিটুকু দিয়ে আজকে এই রান্নাটুকু শেষ করব।
প্রথম দিকে আমি চুলোর আঁচটি একটু বাড়িয়ে দিয়েছিলাম। যখন সুন্দর একটা বলক এসছিল তখন আমি চুলোর আঁচটি একেবারে কমিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংস ঝোলটুকু কিন্তু আস্তে আস্তে শুকিয়ে আসছে। যে কোনো গরুর মাংস রান্না করার ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন চুলার আঁচটি কমিয়ে দিয়ে রান্না করতে, তাহলে কিন্তু এর ভেতরে মশলাটুকু ঠিকভাবে ঢোকে আর খেতেও কিন্তু মারাত্মক হয়। তো যাই হোক, আমি দেখতেই পাচ্ছেন কিছুটা সময় পর পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি আবারও ঢাকনা দিয়ে রেখেছিলাম, ঢাকনা উঠিয়ে আবারও একটু ভালোভাবে চেক করে নিচ্ছি মাংসটা কতটা সিদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন তেল কিন্তু মাংসের উপরে উঠে এসেছে, কত সুন্দর একটি কালার এসছে এই মেজবানির গরু মাংসর থেকে। তো আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর মাংসটুকু আমি চেক করে দেখব একটু পরপর কতটা সিদ্ধ হয়েছে। আর এই ধরনের মাংস কিন্তু বেশি নরম করলেও কিন্তু খেতে ভালো লাগে না, একটু সামান্য শক্ত থাকলে কিন্তু এটি খেতে অনেকটা টেস্ট লাগে। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর কালারটা যতটা সুন্দর এসছে আর দেখতেও অনেকটা লোভনীয় হয়েছে। আসলে যে কোনো তরতাজা কি মাংস রান্না করলে কিন্তু এর অনেক সুন্দর একটি সুগন্ধ আসে আর খেতেও অনেক ভালো লাগে। তো অলরেডি আমার ঐতিহ্যবাহী গরুর মাংসের রেসিপিটি পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে খাবারের জন্য। আমি এখন চুলা থেকে এটি নামিয়ে রেখেছি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই গরুর মাংসটি আপনারা খেতে পারেন যে কোনো সিদ্ধ চালের ভাত দিয়ে, আর খেতে পারেন রুটি অথবা পরোটার সাথে। তো আজকের এই ট্রেডিশনাল গরু মাংসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।